অদ্ভুত এক ধরনের শব্দ হচ্ছে। পরিচিত কোনো শব্দের সঙ্গে এর বিন্দুমাত্র মিল নেই বলে শব্দটাকে ঠিক ব্যাখ্যা করা যাবে না। লক্ষ লক্ষ ঝিঝি পোকার আওয়াজকে যদি কোনো উপায়ে কমিয়ে অতি সূক্ষ্ম পর্দায় নিয়ে আসা যায় এবং সেই আওয়াজটাকে দিয়ে ঘূর্ণির মতো কিছু করা যায়, তাহলে বোধহয় কিছুটা ব্যাখ্যা হয়। না, তাও হয় না। আওয়াজটার মধ্যে ধাতব ঝংকার আছে। ঝিঝি পোকার আওয়াজে কোনো ধাতব ঝংকার নেই। শব্দটা অস্বস্তিকর, স্নায়ুর ওপর চাপ ফেলে। আমাকে বলা হয়েছে এই শব্দ সহ্য হয়ে যাবে। মানুষের সহ্য করবার শক্তি অসীম, কাজেই সহ্য হলেও হতে পারে, কিন্তু আমার এখনো হচ্ছে না। কোনোদিন হবে বলেও মনে হয় না। আমি খুবই অস্থির বোধ করছি। মহাশূন্যযান গ্যালাক্সি 2-তে আজ আমার তৃতীয় দিন। এর আগে আমি কখনো কোনো মহাশূন্যযানে ওঠা দূরে থাক, তার ভেতরের ছবি পর্যন্ত দেখিনি। মহাশূন্যের প্রতি আমার কোনো আগ্রহ নেই। অযুত নিযুত লক্ষ কোটি মাইল দূরের গ্রহগুলি কেমন, সেখানে প্রাণের বিকাশ ঘটেছে কিনা, তা নিয়ে আমি মাথা ঘামাই না। আমি একজন টিভি প্রোগ্রাম মনিটর কার্যক্রমের অতি সামান্য কর্মচারী। আমার কাজ হচ্ছে বিশেষ বিশেষ কোনো টিভি প্রোগ্রাম দর্শকদের কেমন লাগলো তা মনিটর করে স্ট্যাটিস্টিক্স তৈরি করা। যেমন টিভি চ্যানেল 3-তে একটা হাসির সিরিয়াল হচ্ছে, নাম হলো কথা বলা না বলা। আমার কাজ হচ্ছে প্রোগ্রাম চলাকালীন সময়ে বিভিন্ন বাড়িতে টেলিফোন করে অত্যন্ত ভদ্রভাবে জানতে চাওয়া, ম্যাডাম, আপনি কি এই মুহূর্তে টিভি দেখছেন? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে বলা কোন চ্যানেল দেখছেন। তার উত্তর হ্যাঁ হলে জিজ্ঞেস করা, কথা বলা না বলা অনুষ্ঠানটি আপনার কেমন লাগছে। বেশিরভাগ সময়ই কোনো উত্তর পাওয়া যায় না। আমার প্রশ্ন শুনেই খট করে টেলিফোন নামিয়ে রাখে। কেউ কেউ অত্যন্ত রাগী গলায় বলে, আমাদের এভাবে বিরক্ত করার কি অধিকার আছে আপনার? আবার অনেকে কুৎসিত গালাগালি করে। আমি গায়ে মাখি না। গায়ে মাখলে চাকরি করা যায় না। আমি হাসি মুখে আমার কাজ করি, যথাসময়ে রিপোর্ট পাঠিয়ে দেই। আমার মতো আরও অনেকেই আছে, তারাও রিপোর্ট পাঠায়। এইসব রিপোর্টের উপর ভিত্তি করে প্রোগ্রাম রেটিং করা হয়। মাস শেষ হলে একটা চেক পাই। গত মাসে ব্যতিক্রম হলো। চেকের সঙ্গে আলাদা খামে এক চিঠি এসে উপস্থিত। চিঠির ওপর সোনালি রঙের ত্রিভুজের ছাপ। এর মানে হচ্ছে অত্যন্ত জরুরি, এক্ষুনি খাম খুলে চিঠি পড়ে ব্যবস্থা নিতে হবে। আমি অবশ্য তা করলাম না। প্রথম চেকটি দেখলাম, টাকার অঙ্ক ঠিক আছে কিনা। একটি বোনাস পাওনা হয়েছিল, সেই বোনাস দেওয়া হয়েছে কিনা। দেয়া হয়েছে, সব ঠিকঠাক আছে। তারপর আমি ত্রিভুজ চিহ্নের খাম খুললাম। এ কি অসম্ভব ব্যাপার! মহাকাশ গবেষণা কেন্দ্রের ডিরেক্টর আমাকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিটার ভাষ্য এরকম: জনাব, আপনাকে অবিলম্বে মহাকাশ গবেষণা কেন্দ্রের 7ম শাখায় উপস্থিত হতে বলা হচ্ছে। অত্যন্ত জরুরি। বিনীত এস মাথুর, ডিরেক্টর, মহাশূন্য গবেষণা কেন্দ্র 7। নিশ্চয়ই কোথাও কোনো ভুল হয়েছে, প্যাচ লেগে গেছে। আমার মতো নগণ্য ব্যক্তিকে মহাশূন্য গবেষণা কেন্দ্র কেন শুধু শুধু ডাকবে? তবে ভুল হোক আর যাই হোক, উপস্থিত আমাকে হতেই হবে, কারণ চিঠির ওপর সোনালি রঙের ত্রিভুজ আঁকা। একে অগ্রাহ্য করা প্রথম শ্রেণীর রাষ্ট্রীয় অপরাধ। আমি ছুটলাম ট্রাভেল এজেন্টের কাছে। বিমানের বুকিংয়ের ব্যাপার আছে, কিভাবে গবেষণা কেন্দ্র 7-এ যেতে হয় তাও জানি না। ট্রাভেল এজেন্টের সুন্দরী তরুণী যেন আমাকে অত্যন্ত আনন্দের সংবাদ দিচ্ছে এমন ভঙ্গিতে বলল, আগামী 2 মাসের ভেতর কোনো বুকিং দেয়া যাবে না। আমি আর কি করব? ত্রিভুজ আঁকা চিঠি তার হাতে দিতেই সে গম্ভীর মুখে আবার বলল, মিনিট 10 অপেক্ষা করুন, দেখি কি করা যায়। 10 মিনিটও অপেক্ষা করতে হলো না। 7 মিনিটের মাথায় সে বলল, আপনাকে একটা জরুরি বুকিং দেয়া হয়েছে। আজ রাত 9:20 আপনার ফ্লাইট। 9টার সময় চলে আসবেন। কাগজপত্র রেডি করে রাখবো। আপনার ভ্রমণ শুভ হোক, সুন্দর হোক। আমি মুখ শুকনো করে অ্যাপার্টমেন্টে চলে এলাম। রাত 9টা বাজতে এখনো 5 ঘন্টা দেরি। এই 5 ঘন্টা কাজে লাগানো যায়। আমার কেমন ভয় ভয় করতে লাগলো।
একই সমস্যায় পড়লাম। একদল লোক আছে দেশ বিদেশ ঘুরতে যাদের ভালো লাগে, আমি সেরকম না। কাজ শেষ করে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে টিভি সেট খুলে বসাতেই আমার আনন্দ। রান্নাবান্না করাতেও আমার কিছু শখ আছে। আমার লাইব্রেরিতে বেশ কিছু রান্নার বই আছে। বইপত্র দেখে সপ্তাহে একদিন একটা নতুন রান্না করি। সেদিন নিকিকে আসতে বলি। সব দিন সে আসতে পারে না। সে একটা ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করে। অবসর তার খুবই কম। সেই অবসরগুলির বেশিরভাগই ডিপার্টমেন্টাল স্টোরের ম্যানেজার দখল করে রাখে। এখানে ওখানে নিকিকে নিয়ে যায়, সুযোগ পেলেই গায়ে হাত দিতে চায়। নিকি সব সহ্য করে, কারণ ডিপার্টমেন্টাল স্টোরের চাকরিটা সে ছাড়তে চায় না। বোনাস টোনাস মিলিয়ে এই চাকরিটা ভালোই। ওভারটাইম আছে, ওভারটাইমের পয়সাও ভালো। নিকি টাকা জমাচ্ছে, আমি নিজেও জমাচ্ছি। আমরা বিয়ে করতে চাই। বিয়ের জন্য যে বিশাল অঙ্কের লাইসেন্স ফি দরকার তা আমাদের নেই। কষ্ট করে টাকা জমানোর এই হচ্ছে রহস্য। আমরা ঠিক করে রেখেছি বিয়ের পর 2 কামরার একটা অ্যাপার্টমেন্ট নেব। দুজনে খুব কষ্ট করে হলেও টাকা জমাবো। সেই টাকায় প্রতি বৎসর ভ্রমণ পাস কিনব। নিকি নতুন নতুন জায়গায় যেতে খুব ভালোবাসে। আমার এত শখ নেই, তবু নিকির আনন্দেই আমার আনন্দ। টেলিফোন করতেই নিকিকে পাওয়া গেল। তার গলার স্বরে ক্লান্তি ঝরে পড়ছে, যেন হ্যাঁ না বলতেও তার কষ্ট হচ্ছে। আমি বললাম, নিকি, তুমি কি করছো? কিছু করছি না, বসে বসে হাই তুলছি। এত ক্লান্ত যে মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়ব। তুমি কি একটু আসতে পারবে? কেন? আমি একটা ঝামেলায় পড়েছি। নিকির গলার স্বর থেকে ক্লান্তি মুছে গেল। সে উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে? আমি নিজেও ঠিক বুঝতে পারছি না। এক্ষুনি আসছি। এই হচ্ছে নিকি। তার যত কাজই থাকুক, যত ঝামেলাই থাকুক, আমার কোনো সমস্যা হয়েছে শুনলে ছুটে আসবে। বাস বা ট্রামের জন্য অপেক্ষা করবে না, সাবওয়েতে লাইনে দাঁড়াবে না, ট্যাক্সি ভাড়া করবে, যাতে সবচেয়ে কম সময়ে উপস্থিত হওয়া যায়। নিকি ঠিক রূপবতী নয়। তার ঠোঁট মোটা, চোখ ছোট ছোট, হাতের থাবা পুরুষদের মতো বিশাল। তবু তার দিকে তাকালেই আমার মন অন্যরকম হয়ে যায়। তাকে মনে হয় এই পৃথিবীর সবচেয়ে রূপবতী মেয়ে, যার পাশে বসে একটি জীবন অনায়াসে পার করে দেওয়া যায়। নিকি আধ ঘন্টার মধ্যে উপস্থিত হলো। ডিপার্টমেন্টাল স্টোরের ইউনিফর্ম পর্যন্ত ছাড়েনি, চলে এসেছে। এসেই হুড়মুড়িয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? বসো, স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে শুরু করো, তারপর বলছি। না, এক্ষুনি বলো। আমি ত্রিভুজ আঁকা চিঠিটা দিলাম। নিকি নিজেও কিছু বুঝতে পারল না, অবাক হয়ে বলল, তোমাকে এই চিঠি দিচ্ছে কেন? আমি জানি না, বড় ভয় লাগছে। ভয়ের কি আছে? তুমি তো কোনো অন্যায় করনি। হয়তো তারা তোমাকে কোনো কাজ দিতে চায়। আমাকে কাজ দেবে কেন? ওদের কাজের আমি জানি কি? আমি লক্ষ্য করলাম নিকি নিজেও ভয় পাচ্ছে। ভয় পেলে নিকির খুব নাক ঘামে এবং সে রুমাল দিয়ে একটু পরপর নাক ঘষতে থাকে। এখনও সে তাই করছে। আমি নরম গলায় বললাম, চলো যাই, বাইরে কোথাও খেয়ে নেব। আমার হাতে সময় বেশি নেই। নিকি হ্যাঁ না কিছু বলল না। আমি বললাম, শুধু শুধু দুশ্চিন্তা করছো। আমার মনে হয় কোথাও একটা ভুল হয়েছে। সপ্তম কেন্দ্রে পৌঁছানো মাত্র ভুল ধরা পড়বে। আমরা দামি একটা রেস্তোরাঁয় খাবার খেলাম। অনেকগুলো টাকা বেরিয়ে গেল। এত দামি দামি খাবার, অথচ কোনোটাই ভালো লাগছে না। নিকি মন খারাপ করে খাবার দাবার নাড়াচাড়া করছে। আমি আবার বললাম, কোথাও একটা ভুল হয়েছে, তুমি দুশ্চিন্তা করবে না। সপ্তম কেন্দ্রে পৌঁছেই তোমার সঙ্গে আমি কথা বলবো। নিকি এই কথারও জবাব দিল না। সপ্তম কেন্দ্রে পৌঁছে আমি নিকির সঙ্গে যোগাযোগ করতে পারলাম না। আমাকে সরাসরি নিয়ে যাওয়া হলো এস মাথুরের কামরায়। কামরাটি বিশাল। দিনের বেলাতেও বড় একটা ডিম লাইট জ্বলছে। দরজা জানালা বন্ধ। ঘরটা অন্য সব ঘরের চেয়ে ঠান্ডা। আমার শীত করতে লাগলো। এস মাথুর মানুষটি বৃদ্ধ। মাথায় কোনো চুল নেই। শুধু মাথা নয়, ভুরুতেও চুল নেই। গোলাকার মুখ, কুৎসিত দেখাচ্ছে।
কিন্তু গলার স্বর আশ্চর্য রকম সতেজ। তিনি আমার দিকে না তাকিয়েই বললেন, আপনি বসুন। আমি বসলাম। ক্ষীণ স্বরে বললাম, আমাকে কেন ডাকা হয়েছে বুঝতে পারছি না। এস মাথুর কিশোরদের মতো সতেজ গলায় বললেন, মহাশূন্য গবেষণা প্রকল্প থেকে প্রতি 6 বছর পর পর একটি বিশেষ ধরনের মহাকাশযান পাঠানো হয়। তা কি আপনি জানেন? জি না। সাধারণ মহাকাশযানের গতিপথ সৌরমণ্ডলের মধ্যেই সীমাবদ্ধ। এই বিশেষ মহাকাশযানগুলি হাইপারডাইভ ক্ষমতা সম্পন্ন। হাইপারডাইভ কি আপনি জানেন? জি না। সময় সংকোচক ডাইভ। আরো সহজ করে বলি, ধরুন আপনি একটি মহাকাশযানে করে যাচ্ছেন। মহাকাশযানটির গতিবেগ আলোর গতিবেগের কাছাকাছি। এই ক্ষেত্রে 10 আলোকবর্ষ দূরের কোনো জায়গায় যেতে আপনার সময় লাগবে 10 বছর। কিন্তু এই দূরত্ব হাইপারস্পেস ডাইভের কল্যাণে আপনি 1 মাইক্রোসেকেন্ডে অতিক্রম করতে পারবেন। হাইপারস্পেস ডাইভের কল্যাণে আমরা আজ অকল্পনীয় দূরত্বে পৌঁছাতে পারছি। আপনি আমাকে এসব কেন বলছেন বুঝতে পারছি না। হাইপারস্পেস ডাইভ ক্ষমতা সম্পন্ন একটি মহাকাশযান খুব শিগগিরই রওনা হচ্ছে। ওই মহাকাশযানে 7 জন ক্রু আছে। এরা সবাই এক একটি বিষয়ে বিশেষজ্ঞ। এছাড়াও আছে 4টি PS4 রোবট। PS রোবট হচ্ছে রোবোটিক্সের বিস্ময়। টেনর জাংশনে মুক্ত কপোট্রনের রোবট। আমি এখনো বুঝতে পারছি না আপনি আমাকে এসব কেন বলছেন। আপনাকে এত কিছু বলছি কারণ ওই মহাকাশযানের আপনিও একজন যাত্রী। আমি আপনার কথা বুঝতে পারছি না। বড় ধরনের এক্সপেডিশনগুলোতে আমরা নিয়মিত ক্রুদের সঙ্গে অনিয়মিত একজনকে ঢুকিয়ে দেই। খুবই সাধারণ একজন, যার কোনো রকম টেকনিক্যাল জ্ঞান নেই। সে চলে তার সহজাত বুদ্ধিতে। কোনো বড় ধরনের সমস্যা সে তার নিজের মতো করে সমাধান করতে চায়। আমরা দেখেছি শতকরা 97% ক্ষেত্রে এই জাতীয় সহজ সমাধানই একমাত্র সমাধান। বিশেষজ্ঞরা বা অতি উন্নত রোবটরা সহজ সমাধান চট করে ধরতে পারে না। কোনো রকম সমস্যা সমাধান করবার ক্ষমতা আমার নেই। আমি খুবই নগণ্য ব্যক্তি। অনেক রকম বাছাইয়ের পর আপনাকে আলাদা করা হয়েছে। 1 সপ্তাহের মতো সময় আছে আপনার হাতে। এই সময় আপনাকে নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। হাইপারস্পেস ড্রাইভ দেওয়ার মতো শারীরিক যোগ্যতা আপনার আছে কিনা তা দেখা হবে। তারপর যাত্রা শুরু। ফিরে আসবো কবে? কখন ফিরবেন এই ব্যাপারটা বেশ অদ্ভুত। একটি হাইপারস্পেস ড্রাইভের সঙ্গে সঙ্গে পৃথিবীর বয়স প্রায় 100 বছর বেড়ে যায়। ধরুন 3টি হাইপারস্পেস ড্রাইভ দিয়ে আপনি পৃথিবীতে ফিরলেন। ফিরে এসে দেখবেন পৃথিবীর বয়স 300 বছর বেড়ে গেছে। হয়তো পৃথিবী কোনো প্রাকৃতিক কারণে ধ্বংসই হয়ে গেছে। কাজেই ফিরে আসার সময় জানতে চাওয়া অর্থহীন। আমি অবাক হয়ে এই লোকের দিকে তাকিয়ে রইলাম। কি বলছে সে? এর মানে কি? কত বড় সৌভাগ্য আপনার ভেবে দেখুন। আপনি হবেন মানবজাতির প্রথম প্রতিনিধি দলের একজন, যে অন্য একটি গ্যালাক্সিতে পা রাখবে। কি হবে পা রেখে? অনেক কিছুই হতে পারে। হয়তো অসীম ক্ষমতা সম্পন্ন কোনো প্রাণীর সঙ্গে আপনাদের যোগাযোগ হবে। তাদের কল্যাণে আমরা সৃষ্টিতত্ত্বের রহস্যগুলো জেনে ফেলতে পারবো। সময় ব্যাপারটা আমরা বুঝতে পারছি না। তারা হয়তো আমাদের সময় ব্যাপারটা কি বুঝিয়ে দেবে। আমরা তখন ইচ্ছামতো সময়কে সংকুচিত ও প্রসারিত করতে পারবো। আপনি বলতে চাচ্ছেন আমি আর কোনোদিন এই চেনা পৃথিবীতে ফিরে আসবো না? হ্যাঁ, তাই। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমাকে এই ঘর থেকে বের করে আলাদা করে ফেলা হলো। আমি কতজনকে যে বললাম, আমাকে একটি টেলিফোন করতে দিন, একজনের সঙ্গে একটু কথা বলবো। ঘড়ি ধরে 1 মিনিটের বেশি নয়। কেউ আমার কথার কোনো উত্তর দিল না। একজন শুধু বলল, সপ্তম কেন্দ্রের গবেষণাগার থেকে বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। নিকির সঙ্গে আমার কথা বলা হলো না। সময়ের কোনো হিসাব আমার কাছে ছিল না। গবেষণা কেন্দ্রের যেখানে আমাকে রাখা হলো, দিন এবং রাত বলে সেখানে কিছু নেই। সারাক্ষণই কৃত্রিম আলো জ্বলছে। আমাকে বলা হলো মানুষের শরীরে দিন রাত্রির যে চক্র তৈরি হয় তা ভেঙে দেবার জন্যই এই ব্যবস্থা। তাদের কোনো কথাই আমি মন দিয়ে শুনি না। যা করতে বলে করি, এই পর্যন্তই। একবার তারা আমাকে একটা সিলিন্ডারের ভেতর ঢুকিয়ে দিল। নিশ্ছিদ্র অন্ধকার। এ জাতীয় অন্ধকার পৃথিবীতে কখনো পাওয়া যায় না। অন্ধকার যে এত ভয়াবহ হতে পারে তা আমার কল্পনাতেও ছিল না।
কত সময় যে কেটে গেল এই সিলিন্ডারে, কি ভয়াবহ অবস্থা। প্রচণ্ড খিদে, তবু মনে হচ্ছে খাদ্য নয়, আমার প্রয়োজন আলো, সামান্য আলো। প্রদীপের একটি ক্ষুদ্র শিখার জন্য আমি নশ্বর জীবন দিয়ে দিতে পারি, কিন্তু আলো ভাগ্যে জোটেনি। খাদ্য এসেছে, আলো নয়। আশ্চর্য, একসময় সেই অন্ধকারও সহ্য হয়ে গেল। মনে হলো আলোহীন এই জগতই বা মন্দ কি। যখন পুরোপুরি অভ্যস্ত হয়ে গেলাম, তখন আমাকে চোখ ধাঁধানো আলোয় ঝলমল করছে এমন একটি ঘরে ঢুকিয়ে দেয়া হলো। ওহ, ও কি তীব্র আলো! প্রাণপণে চেঁচিয়েছি, আলো চাই না, অন্ধকার চাই, কুৎসিত এই আলোর হাত থেকে আমাকে রক্ষা করো। কত বিচিত্র ধরনের ট্রেনিং! ভর শূন্যতার ট্রেনিং, শব্দহীন জগতের ট্রেনিং, আবার ভয়াবহ শব্দের ট্রেনিং। তারপর একদিন ট্রেনিং পর্ব শেষ হলো। আমাকে গোলাকার একটি ঘরে নিয়ে যাওয়া হলো। আমার সঙ্গে গবেষণাগারের একজন কর্মী। ঘরটির মাঝখানে ছোট্ট টেবিলে একটা টেলিফোন সেট। গবেষণাগারের কর্মী আমাকে বললেন, এখন আপনি আপনার বান্ধবীকে একটা টেলিফোন করতে পারেন। নাম্বার মনে আছে তো, নাকি ট্রেনিংয়ের ঝামেলায় সব ভুলে বসে আছেন? নাম্বার মনে আছে। নিকিকে তার বাসার নাম্বারেই পাওয়া গেল। সে অসম্ভব অবাক হয়ে বলল, কি ব্যাপার তোমার? আমি বহু কষ্টে বললাম, তোমার কি খবর, তুমি কেমন আছো? নিকি রাগী স্বরে বলল, আমার খবর তোমার কি দরকার? তুমি তোমার খবর বলো, হচ্ছেটা কি? আমাকে একটা মহাকাশযান করে পাঠানো হচ্ছে। কি বলছো তুমি এসব? সত্যি কথাই বলছি নিকি, আমি কিছু বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না। প্রায় 10 মিনিটের মতো কথা বললাম। নিকি ব্যাকুল হয়ে কাঁদল। আমার চোখও বারবার ভিজে উঠল। একসময় টেলিফোন নামিয়ে রাখলাম। আমার সঙ্গী আমার দিকে তাকিয়ে আছে। আমি তার চোখে চোখ রেখে একটু হেসে বললাম, এতক্ষণ যার সঙ্গে কথা বললাম সে নিকি নয়, সে আপনাদের একজন। আমার সঙ্গী বিস্মিত হয়ে বলল, এ কথা কেন বলছেন? তার গলার স্বর কি আপনার কাছে অন্যরকম মনে হয়েছে? না, গলার স্বর নিকির মতো, আচার আচরণ, কথা বলার ঢং সবই নিকির মতো। তবু আমি জানি সে নিকি নয়। কখন জানলেন? টেলিফোন নামিয়ে রাখার সঙ্গে সঙ্গে জানলাম। আপনি ঠিকই ধরেছেন। এতক্ষণ আপনি কথা বলেছেন একটি ভয়েস সিনথেসাইজারের সঙ্গে। আমার সঙ্গে এই রসিকতা করার প্রয়োজনটা তো ধরতে পারছি না। শুরুতে আমি নিকির সঙ্গে কথা বলতে চেয়েছি, পরে কিন্তু আর চাইনি। আমরা ছোট্ট একটা পরীক্ষা চালানোর জন্য টেলিফোনের ব্যবস্থাটা করেছি। কি পরীক্ষা? মহাকাশযানে করে পাঠানোর জন্য সবসময় স্বাভাবিক ক্রুদের বাইরে একজনকে নেওয়া হয়। সেই একজন কিন্তু রাম শ্যাম যদু মধু এরকম না। সেই একজন হচ্ছে বিশেষ একজন, যার কিছু বিশেষ ক্ষমতা আছে, ইএসপি জাতীয় ক্ষমতা। আপনার তা প্রচুর পরিমাণে আছে। কি করে বুঝলেন? সেন্ট্রাল কম্পিউটার পৃথিবীর সব মানুষদের সম্পর্কে খোঁজ খবর রাখে। আপনার সম্পর্কে খবর সেখান থেকেই পাওয়া। খবরটা ভুল। আমার ইএসপি কেন, কোনো ক্ষমতাই নেই। থাকলে আমি তা জানতাম। আমি জানবো না অথচ সেন্ট্রাল কম্পিউটার জানবে, তা কি করে হয়? জন্মসূত্রে আপনি যে ক্ষমতা নিয়ে এসেছেন তার কথা তো আপনার জানার কথা নয়, তা জানবে অন্যজন। আপনার মনে আছে নিশ্চয়ই, আপনি টিভি প্রোগ্রাম মনিটর করতেন। হ্যাঁ, ওটাই তো আমার চাকরি। চ্যানেল 3-র একটা প্রোগ্রাম আপনি মনিটর করছিলেন, তাই না? হ্যাঁ। যে সময় ওই প্রোগ্রামটি চলতো তখন মাত্র 9.1 ভাগ লোক ওই প্রোগ্রাম দেখত। 40.2 ভাগ লোক কোনো প্রোগ্রামই দেখত না। বাকিরা দেখত অন্য চ্যানেলের অন্য কোনো প্রোগ্রাম। ঠিক না? হ্যাঁ, ঠিক। অথচ আপনি যাদের বাসায় টেলিফোন করতেন তারা সবাই ওই প্রোগ্রামটি দেখত। আপনি জেনে শুনে টেলিফোন করতেন না, এমনিতেই করতেন। কিন্তু দেখা যেত ওই বাসায় কেউ না কেউ চ্যানেল 3-র প্রোগ্রামটি দেখছে। খুব উঁচু ধরনের ইএসপি ক্ষমতা না থাকলে তা সম্ভব নয়। তাছাড়া তাছাড়া কি? আপনাকে নিয়ে 5টি জেনার টেস্ট করা হয়েছে। প্রতিটি টেস্টে আপনি 100 নম্বরে স্কোর করেছেন, যা অকল্পনীয় একটি ব্যাপার। তা আমার ইএসপি ক্ষমতা কি কাজে লাগবে? হয়তো কোনোই কাজে লাগবে না,
তবে মহাকাশ যাত্রা, বিশেষ করে নিজেদের গ্যালাক্সি ছেড়ে অন্য একটি গ্যালাক্সিতে পা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ একটি ব্যাপারে আপনার মতো ইএসপি ক্ষমতাধর কাউকে দরকার। আমার ইচ্ছা করছিল আচমকা লোকটির গালে একটা চড় বসিয়ে দেই। বহু কষ্টে সেই ইচ্ছা দমন করলাম। কি লাভ? কি হবে হইচই করে? কিছুই হবে না। যথাসময়ে আমাকে যাত্রা করতে হবে, যেতে হবে সবকিছু পেছনে ফেলে। এই পৃথিবীকে আমার কখনো অসাধারণ কিছু বলে মনে হয়নি, তবু পৃথিবীর জন্য মায়া লাগছে। আমাদের এই মিশনটির একটি নাম আছে, বর্গ মিশন। আমাদের মহাকাশযানের অধিনায়ক জন বর্গের নাম অনুসারে এই মিশনের নাম। আমি ভেবেছিলাম জন বর্গ লোকটি অসাধারণ কেউ হবেন। হয়তো তিনি অসাধারণ, কিন্তু আমার কাছে প্রথম দর্শনে তাকে খুব অসাধারণ মনে হলো না। রোগা লম্বা একজন মানুষ, বেশিক্ষণ চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেন না, কিংবা কথা বলেন না, চোখ নামিয়ে নেন। মেয়েদের মতো পাতলা ঠোঁট, ঠোঁট টিপে হাসার অভ্যাস আছে। খুব জরুরি ধরনের কথাবার্তার মাঝখানে হঠাৎ তার দিকে তাকালে দেখা যাবে তিনি মাথা নিচু করে ঠোঁট টিপে হাসছেন, যেন কথাবার্তা কিছু শুনছেন না, অন্য কিছু ভাবছেন। 7 জন ক্রু মেম্বারদের মধ্যে অধিনায়ক জন বর্গকেই আমার কাছে মনে হলো সবচেয়ে সাধারণ। প্রথম দর্শনে মানুষের ওপর প্রভাব ফেলার কোনো ক্ষমতা এই মানুষটির নেই। তার সঙ্গে আমার প্রথম দেখা হবার কথা বলি। মহাকাশযান পৃথিবীর মহাকর্ষ অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। শেষবারের মতো পৃথিবী দেখার জন্য সবাই ভিড় করেছে অবজারভেশন প্যানেলে। আমি শুধু নেই। ফেলে আসা পৃথিবীর জন্য আমি কোনো রকম আকর্ষণ বোধ করছি না। নিজের ঘরে চুপচাপ বসে আছি। হঠাৎ দরজায় টোকা পড়ল। আমি বললাম, কে? নরম গলায় উত্তর এলো, আমার নাম জন বর্গ। আমি দরজা খুললাম। জন বর্গ হাসি মুখে বললেন, সবাই শেষবারের মতো পৃথিবী দেখছে, আপনি দেখছেন না? ইচ্ছা করছে না। চমৎকার। আমারও ইচ্ছা করছে না। এবং আমার কি মনে হচ্ছে জানেন? আমার মনে হচ্ছে আমরা আবার এই পৃথিবীতে ফিরে আসব। আমার এরকম কিছু মনে হচ্ছে না। আপনার কি মনে হচ্ছে? কোনো রকমই মনে হচ্ছে না। জন বর্গ হাসি মুখে বললেন, আপনার কথা শুনে ভরসা পাচ্ছি। আমি ভেবেছিলাম বলে বসবেন আমরা আর পৃথিবীতে ফিরে আসব না। আমি এরকম বললে অসুবিধা কি? আপনি হচ্ছেন একজন ইএসপি ক্ষমতাধর ব্যক্তি। আপনি না সূচক কিছু বললে একটু খটকা তো লাগবেই। তবে আমি জন বর্গের দিকে তাকালাম। তিনি নিচু অথচ স্পষ্ট স্বরে বললেন, ইএসপি ক্ষমতা টমতা নিয়ে আমি মাথা ঘামাই না। যে জিনিস আমি বুঝতে পারি না সে জিনিসের প্রতি আমার আগ্রহ নেই। কাজেই আপনার এই ক্ষমতা আমি কখনো ব্যবহার করব না। আপনি হয়তো জানেন না, মহাকাশযানের অধিনায়ক হচ্ছেন দ্বিতীয় ঈশ্বর। সবকিছুই চলে তার হুকুমে। আমি সহজ গলায় বললাম, মহাকাশযানের অধিনায়ক যদি দ্বিতীয় ঈশ্বর হন, তাহলে প্রথম ঈশ্বরকে? প্রথম ঈশ্বর বলে কেউ নেই, ওটা হচ্ছে কথার কথা। এই বলেই জন বর্গ মৃদু হাসলেন। উঠে দাঁড়িয়ে আবার ঠোঁট টিপে মৃদু গলায় বললেন, যাই, কেমন? আমি কিছু বললাম না। জন বর্গ লোকটিকে যতটা সাধারণ মনে হয়েছিল ততটা সাধারণ সে নয়। আমার ঘরে তার আসার একমাত্র উদ্দেশ্যই ছিল আমাকে জানিয়ে দেওয়া যে সে আমার ক্ষমতার ধার ধারে না। এটা সে জানিয়েছে চমৎকার ভঙ্গিতে। বর্গ মিশনের বাকি 6 জন কর্মীর সঙ্গে প্রথম 72 ঘন্টায় আমার কোনো রকম কথাবার্তা হলো না। আমি নিজের ঘর থেকে বেরোলাম না। বেরুবার মতো তেমন কোনো কারণও ঘটল না। খাবার আসে ঘরে। 32 নামের একজন রোবট খাবার দিয়ে যায়, আবার নিয়েও যায়। আমি প্রায় সারাক্ষণই শুয়ে থাকি। মহাকাশযানের উড়ে চলার ধাতব শব্দ শুনি, লক্ষ কোটি ঝিঝি পোকার শব্দ। সে শব্দ বাড়ে এবং কমে। আমি কিছুই করি না, শুয়ে থাকি। আমাকে বলা হয়েছে এই মহাকাশযানের সময় কাটানোর চমৎকার সব ব্যবস্থা আছে। এতে লাইব্রেরি পৃথিবীর যে কোনো বড় লাইব্রেরির মতো। দুর্লভ সব সংগ্রহ এখানে আছে। ভিডিও সংগ্রহশালাটিও নাকি অসাধারণ। বিশেষ করে মানুষের মহাকাশ যাত্রার ইতিহাস বিভাগ। প্রতিটি খুঁটিনাটি বিষয় ফিল্ম এখানে আছে। প্রজেকশন রুমে বসলেই হলো।
এখানে আছে সব রকম খেলাধুলার ব্যবস্থা, এমনকি সাঁতারের জন্য ছোট একটি সুইমিং পুলের মতোও নাকি আছে, যার পানিতে ইলেকট্রিক্যাল চার্জ থাকায় সাঁতারের ব্যাপারটি হয় স্বর্গীয় আনন্দের মতো। আয়নিত জলকণা শরীরে ধাক্কা দেয়, প্রচণ্ড শারীরিক সুখের একটা অনুভূতি হয়। আমাকে এসব আকর্ষণ করে না। আমার মনে হয় আমি তো ভালোই আছি, সুখেই আছি। খুব যখন নিঃসঙ্গ বোধ হয় তখন ৩০-২ এর সঙ্গে কথা বলি, খুবই সাধারণ কথাবার্তা। যেমন একদিন বললাম, কেমন আছো টিস? কোন অর্থে জিজ্ঞেস করছো? যান্ত্রিক অর্থে আমি ভালো আছি। যান্ত্রিক অর্থ ছাড়া অন্য কোনো অর্থ আছে নাকি? নিশ্চয়ই আছে। আবেগ অর্থেও এই প্রশ্ন করা যায়। আমি রিবোত্রি সার্কিট সম্পন্ন রোবট। আমার কিছু পরিমাণ আবেগ আছে, যদিও তা মানুষের মতো তীব্র নয়। তো আবেগ অর্থে তুমি কেমন আছো? আবেগ অর্থে খুব ভালো নেই। কেন? অন্য একটি গ্যালাক্সিতে যাচ্ছি, এটা চিন্তা করেই বেশ কাহিল বোধ করছি। কে জানে কি অপেক্ষা করছে আমাদের জন্য? অবিকল মানুষের মতো কথা। যন্ত্রের মুখে মানুষের মতো কথা শুনতে ভালো লাগে না। যন্ত্র কথা বলবে যন্ত্রের মতো, মানুষ কথা বলবে মানুষের মতো। ৩০-২ এর সঙ্গে আমার কথাবার্তা এই কারণেই খুব বেশি দূর এগোয় না। খানিকক্ষণ কথা বলার পরই আমি হাই তুলে বলি, ঠিক আছে, তুমি এখন যেতে পারো। ৩০-২ এর স্বভাব চরিত্রও অনেকটা মানুষের মতো। তুমি যেতে পারো বলার পরও সে যায় না, দাঁড়িয়ে থাকে। চুপ করো বললে কিছুক্ষণ চুপ করে থেকে আবার কথা শুরু করার চেষ্টা করে। খুবই যন্ত্রণার ব্যাপার। আমি যা জানতে চাই না তাও সে আমাকে বলতে থাকে। যেমন এই মহাকাশযান কী জ্বালানি ব্যবহার করে তা জানার আমার কোনো রকম আগ্রহ নেই, কিন্তু সে ঘ্যান ঘ্যান করে বলবেই। এই রোবটের কারণে আগ্রহ নেই এমন সব বিষয়ও আমাকে জানতে হচ্ছে। আমি এখন জানি এই মহাকাশযান 4 স্তর বিশিষ্ট। প্রথম স্তর হচ্ছে জ্বালানি স্তর, একটি থ্রাস্টার এবং একটি কনভার্টার যা হিলিয়াম অণুকে হিলিয়াম আয়নে পরিণত করে। এছাড়াও আছে অসম্ভব শক্তিশালী 4টি ম্যাগনেটিক ফিল্ড জেনারেটর, একটি ফোটন এমিটার যাদের প্রয়োজন পড়ে শুধুমাত্র হাইপার স্পেস ডাইভের সময়। দ্বিতীয় স্তর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ও মেইনটেন্যান্স বিভাগ। তৃতীয় স্তরে ক্রুদের থাকবার ব্যবস্থা, খেলাধুলা এবং আমোদ প্রমোদের স্থান। চতুর্থ স্তরে আছে ল্যাবরেটরি এবং অবজারভেশন প্যানেল। কমিউনিকেশন বা যোগাযোগের যাবতীয় যন্ত্রপাতিও আছে ওই চতুর্থ স্তরে। কোনো নতুন গ্রহে অনুসন্ধানী স্কাউটশিপও এই চতুর্থ স্তর থেকেই পাঠানো হয়। মহাকাশযানের মস্তিষ্ক হচ্ছে কম্পিউটার, তাও ওই চতুর্থ স্তরেই। হাইপার স্পেস ডাইভ ক্ষমতা সম্পন্ন প্রতিটি মহাকাশযানেই CDC-10 জাতীয় কম্পিউটার ব্যবহার করা হয়। এই কম্পিউটারগুলির কার্যপদ্ধতি মানুষ এখনও পুরোপুরি জানে না, কারণ এই কম্পিউটারের উদ্ভাবক মানুষ নয়। হাইপার স্পেস ডাইভ এবং CDC-10 কম্পিউটার দুটিই মানুষ পেয়েছে মিডওয়ে গ্যালাক্সির সিরা নক্ষত্রপুঞ্জের মহাবুদ্ধিমান প্রাণী ইয়েসিদের কাছ থেকে। মাকড়সা শ্রেণীর এইসব প্রাণীরা তাদের উচ্চতর প্রযুক্তির বিনিময়ে পৃথিবী থেকে নিয়ে যায় অতি সাধারণ কিছু উদ্ভিদ। তারা এইসব উদ্ভিদ দিয়ে কি করে, কেনই বা তারা অতি সাধারণ কিছু উদ্ভিদের জন্য এত মূল্য দিতে প্রস্তুত, সেই সম্পর্কে পৃথিবীর বিজ্ঞানীরা কিছুই জানেন না। কারণ ইয়েসিরা এই বাণিজ্য সরাসরি করে না, করে কিছু রোবটের মাধ্যমে। এইসব রোবট কোনো প্রশ্নের জবাব দেয় না। তাদের অনেকবার বলা হয়েছে, এই সামান্য লতা জাতীয় গাছগুলি দিয়ে তোমরা কি করবে? রোবটরা উত্তর দিয়েছে, আমরা কি করব সেটা আমাদের ব্যাপার। হাইপারস্পেস ডাইভ সংক্রান্ত টেকনোলজির বিনিময়ে তোমরা যদি উদ্ভিদ দাও দেবে, যদি না দিতে চাও দেবে না। এর বাইরের যাবতীয় কথাবার্তাই আমরা বাহুল্য মনে করি এবং আমরা বাণিজ্য সম্পর্কহীন প্রশ্নের কোনো জবাব দেব না। এই সব খবরের সবই আমি পেয়েছি ৩০-২ রোবটের কাছ থেকে। সে ক্রমাগতই কিছু না কিছু তথ্য আমাকে দিতে চেষ্টা করছে এবং আমার ধারণা এটা সে করছে মহাকাশের ব্যাপারে আমার আগ্রহ বাড়ানোর জন্য। সে আমার ভেতর কৌতূহল জাগিয়ে তুলতে চাচ্ছে। কৌতূহল হচ্ছে জীবনদায়িনী শক্তির মতো,
যা আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। আমার মধ্যে কৌতূহলের কিছুই অবশিষ্ট নেই। জীবন আমার কাছে অসহনীয় হয়ে উঠেছে। একজন রোবটের সঙ্গে আমি আমার কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। এই অবস্থাতেই মানুষ আত্মহননের কথা চিন্তা করে। আমিও করছিলাম। তিশ কিন্তু তা বুঝতে পেরেছে। সে এই কারণেই প্রাণপণ চেষ্টা চালাচ্ছে আমার মধ্যে কৌতূহল নামক সেই জীবনদায়িনী ব্যাপারটি জাগিয়ে তুলতে। তার কিছু কিছু চেষ্টা আমার কাছে খুব ছেলে মানুষই বলে মনে হয়। যদিও জানি ছেলে মানুষই কোনো ব্যাপার ৩০-২ এর মতো উন্নত রোবট কখনো করবে না। ৩০ যা করছে খুব ভেবেচিন্তেই করছে। সে ব্যবহার করছে রোবটদের লজিক, আবেগ বর্জিত বিশুদ্ধ লজিক। এর ভেতর কোনো ফাঁকি নেই। একদিন এই যা দিন শব্দটা ব্যবহার করলাম। দিন এবং রাত বলে মহাকাশযানে কিছু নেই। এখানে যা আছে তার নাম অনন্ত সময়। যে কথা বলছিলাম, একদিন তিশ এসে বলল, মহাকাশযানে একজন জীববিজ্ঞানী আছে, তা কি তুমি জানো? আমি বললাম, জানি। তুমি তার সঙ্গে আলাপ করো না কেন? তার সঙ্গে কথা বললে তোমার খুব ভালো লাগবে। কারো সঙ্গেই কথা বলতে আমার ভালো লাগে না। যে জীববিজ্ঞানীর কথা বলছি তার বয়স কম এবং সে একজন অত্যন্ত রূপবতী তরুণী। তাতে কি? হাসি খুশি ধরনের মেয়ে, সবাই তাকে পছন্দ করে। খুবই ভালো কথা। এই তরুণীর গলার স্বরও খুব মিষ্টি, শুধু শুনতে ইচ্ছা করে। বেশ তো, শুনতে ইচ্ছা করলে শুনবে। আমি প্রায়ই শুনি। রোবট হওয়া সত্ত্বেও আমি এই মেয়েটির প্রতি এক ধরনের আবেগ অনুভব করি। অত্যন্ত আনন্দের কথা। এই তরুণীটির নাম ইনো। নামটিও কি মধুর নয়? খুবই মধুর। এখন তুমি বিদেয় হও। বিদেয় হচ্ছি। আমি ক্ষুদ্র একটা অন্যায় করেছি, এটা বলেই বিদায় নেব। অন্যায়টা হচ্ছে, আমি ইনোকে বলেছি যে তুমি তার সঙ্গে কথা বলবার জন্য বেশ আগ্রহী, সাহস সঞ্চয় করতে পারছো না বলে কথা বলতে পারছো না। এরকম বলার মানে কি? যোগাযোগ করিয়ে দেওয়া। মেয়েটা খুবই ভালো, কথা বললে তোমার চমৎকার লাগবে। ও আবার চমৎকার হাসির গল্পও জানে। তুমি বিদেয় হও। হচ্ছি। আমার সঙ্গে এত উঁচু গলায় কথা বলার কিন্তু কোনো দরকার নেই। একজন রোবটের সঙ্গে উঁচু গলায় কথা বলাও যা, নিচু গলায় কথা বলাও তা। আমি তো আর তোমাদের মতো মানুষ না যে উঁচু গলায় কথা বললে আমার মন খারাপ হবে। প্রচণ্ড ধমক দিয়ে তিশকে বিদায় করলাম এবং বলে দিলাম এক্ষুনি যেন ইনো নামের মেয়েটিকে সত্যি কথাটা বলে। পৃথিবীর সবচেয়ে রূপবতী তরুণীর সঙ্গেও আমি কথা বলতে আগ্রহী নই। তিশ আমার কথা সব শোনে না। অনেক কাজ সে তার নিজের লজিক খাটিয়ে করে। কাজেই সে ইনোকে কিছুই বলল না। এবং ইনো নামের অত্যন্ত রূপবতী বালিকা বালিকা চেহারার মেয়েটি একসময় আমার ঘরের দরজা ধরে দাঁড়িয়ে বলল, আসবো? এই জাতীয় একটি মেয়ের মুখের ওপর না বলা খুব মুশকিল। আমি হ্যাঁ না কিছুই বললাম না। তিশ আমাকে বলল, আপনি আমার সঙ্গে কথা বলতে চান, সাহসের অভাবে বলতে পারছেন না। তিশ সত্য কথা বলেনি, বানিয়ে বানিয়ে বলেছে। আপনার সঙ্গেই শুধু নয়, কারোর সঙ্গেই আমার কথা বলতে ইচ্ছা করে না। কেন করে না? জানি না কেন। মানুষের সঙ্গ আমার কাছে অসহ্য বলে মনে হয়। আমার সঙ্গ অসহ্য বোধ হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। আপনি চলে গেলেই আমি খুশি হব। মেয়েটি চলে গেল না, ঘরে ঢুকল। চেয়ার টেনে বসতে বসতে বলল, আপনি আমাকে তাড়াবার জন্য এসব বলছেন, কিন্তু আমি এত সহজে যাচ্ছি না। আমার বয়স ৩১। গত ২৫ বছরের কথা আমার মনে আছে। এই ২৫ বছরে কেউ আমাকে বলেনি যে আমার সঙ্গ তার পছন্দ নয়। যদিও আমি অনেকের সঙ্গ পছন্দ করি না, তবে পছন্দ না করলেও কাউকে মুখের ওপর সে কথা কখনো বলতে পারি না। এত সাহস আমার নেই। আমি বোধহয় একটু বেশি কথা বলছি, তাই না? হ্যাঁ, তাই। বিশ্বাস করুন, আমি এত কথা বলি না।
কিন্তু মহাকাশযানে উঠবার পর থেকে কেন জানি ক্রমাগত কথা বলছি। এটা বোধহয় হচ্ছে ভয় পাওয়ার কারণে। ভীত মানুষ দু ধরনের কাণ্ড করে, হয় আমার মতো বেশি কথা বলে, নয় আপনার মতো কথা বলা পুরোপুরি বন্ধ করে দেয়। আপনিও নিশ্চয়ই আমার মতো, তাই না? না। বলেন কি? হাইপার স্পেস ডাইভ দিতে যাচ্ছেন, এটা ভেবেও কি আপনার ভয় বা রোমাঞ্চ বোধ হচ্ছে না? না, আমি কিছু ভাবি না। সে কি? কেন? ভাবতে ইচ্ছা করে না। ইএসপি ক্ষমতাধর সব মানুষই কি আপনার মতো হয়? তাও আমি জানি না। এরকম কারো সঙ্গে আমার এখনো দেখা হয়নি। ইনো খানিকক্ষণ ইতস্তত করে বলল, এখানে আসার পেছনে আমার অন্য একটা উদ্দেশ্যও আছে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে উদ্দেশ্যটা বলবো। ইনো আমার দিকে তাকিয়ে রইল। তরল চোখ। কিছু কিছু চোখ আছে তাকালে মনে হয় জল ভরা চোখ, যেন চোখের ভেতর টলটল জল দেখা যাচ্ছে। আমি কিছুই বললাম না। ইনো বলল, আমি এসেছি আপনার ইএসপি ক্ষমতা কিরকম তা পরীক্ষা করে দেখতে। আমার কোনো ক্ষমতা নেই। আপনি অস্বীকার করলে তো হবে না। আমাদের বলা হয়েছে আপনার ক্ষমতা অসাধারণ। প্রতিটি জেনার টেস্টে আপনি 100 করে পেয়েছেন। কেউ তা পায় না। জেনার টেস্টের ব্যাপারে আমি কিছুই জানি না। বেশ, না জানলে ক্ষতি নেই। এখন মন দিয়ে শুনুন আমি কি বলছি। আমার জ্যাকেটের পকেটে এক খণ্ড কাগজে আমি 3 লাইনের একটা কবিতা লিখে এনেছি। কি লিখেছি আপনি কি বলতে পারবেন? কাগজটা না দেখে কি করে বলবো? কি লেখা আছে তা জানতে হলে লেখাগুলি আমাকে পড়তে হবে। লেখা পড়ে তো যে কেউ বলতে পারবে। তাহলে আপনার বিশেষত্ব কোথায়? বিশেষত্ব কিছুই নেই। এখন আপনি যদি দয়া করে উঠে যান এবং আমাকে একা থাকতে দেন তাহলে খুব খুশি হব। ইনো উঠে দাঁড়ালো। অপমানে মেয়েটির মুখ কালো হয়ে গেছে। তার অপমানিত মুখ দেখতে আমার একটু যেন খারাপই লাগছে। সে আমাকে কি একটা বলতে গিয়েও বলল না, মুখ নামিয়ে নিল। আর ঠিক তখন বিদ্যুৎ চমকের মতো তার জ্যাকেটের পকেটে রাখা কাগজটির লেখাগুলো আমি যেন পড়তে পারলাম। ব্যাপারটা কি করে হলো আমি নিজেও জানি না। প্রতিটি লাইন মনের ভিতরে জ্বলজ্বল করছে। রাত্রি কখনো সূর্যকে পায় না, তাতে ক্ষতি নেই, কারণ সে পেয়েছে অনন্ত নক্ষত্রবিথি। একবার ইচ্ছা হলো কাগজটায় কি লেখা ইনোকে বলি। তারপরেই ভাবলাম, কি দরকার, কি হবে বলে। ইনো নরম গলায় বলল, আপনি যে সত্যি সত্যি বিরক্ত হচ্ছিলেন তা বুঝতে পারিনি। বুঝতে পারলে আমি এতক্ষণ বসে থাকতাম না। আমি খুবই লজ্জিত, আমাকে ক্ষমা করবেন। সে মাথা নিচু করে চলে যাচ্ছে, পা ফেলছে এলোমেলোভাবে। প্রচুর মদ্যপানের পর মানুষ ঠিক এই ভঙ্গিতেই হাঁটে। আমি এত কঠিন না হলেও পারতাম। তিশ যখন খাবার নিয়ে এলো তখন তাকে বললাম, তিশ, তুমি জীববিজ্ঞানী ইনোকে একটা কথা বলে আসতে পারবে? তিশ উৎফুল্ল গলায় বলল, অবশ্যই পারবো। কি কথা? কবিতার 3টা লাইন। রাত্রি কখনো সূর্যকে পায় না, তাতে ক্ষতি নেই, কারণ সে পেয়েছে অনন্ত নক্ষত্রবিথি। তিশ অবাক হয়ে বলল, এর মানে তো কিছুই বুঝতে পারছি না। সূর্য যা, নক্ষত্রও তো তাই। নাম ভিন্ন কিন্তু জিনিস তো একই। তোমার বোঝার দরকার নেই, ইনোকে বললেই তিনি বুঝবেন। আর যদি বুঝতে না পারে, যদি আমাকে বুঝিয়ে দিতে বলে, তাহলে তো মুশকিলে পড়ব। তোমাকে যা করতে বলছি তাই করো। বেশ, করব। আমাকে শুধু একটা কথা বলো, এটা কি কোনো প্রেম বিষয়ক কবিতা? জানি না। ঠিক আছে, আমি যাচ্ছি। প্রেম বিষয়ক কবিতা বলেই তো মনে হচ্ছে। তিশকে খুব উৎফুল্ল দেখাচ্ছে। আমি বুঝতে পারছি সে অত্যন্ত আগ্রহ বোধ করছে। যন্ত্র মানুষের মতো আগ্রহ বোধ করছে। খুবই অবাক হবার মতো ব্যাপার। আর আমি মানুষ হয়ে যন্ত্রের কাছাকাছি চলে যাচ্ছি। গলা উঁচিয়ে ডাকলাম, তিশ, শুনে যাও। তিশ থমকে দাঁড়ালো। আমি বললাম, ইনোর কাছে তোমাকে যেতে হবে না। কেন? প্রশ্ন করবে না, তোমাকে যেতে নিষেধ করছি।
তুমি যাবে না? 3 লাইনের কবিতাটা তাকে শোনাবো না? আমি দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। বাতি নিভিয়ে দিলাম। ঘর পুরোপুরি অন্ধকার নয়, হালকা আলো আছে। এই রকম আলোয় মন বিষণ্ণ হয়। হাজার হাজার মাইল দূরে ফেলে আসা একটি গ্রহের কথা মনে হয়। সেই গ্রহের একজন মানবীর কথা মনে পড়ে, যার সঙ্গে এই জীবনে আর দেখা হবে না। হাত বাড়িয়ে মাথার বাঁ পাশের নীল একটা সুইচ টিপলাম। হালকা সঙ্গীত বাজতে শুরু করলো। মাঝে মাঝে এই সঙ্গীত আমি শুনি। এর জন্ম পৃথিবীতে নয়, অজানা এক গ্রহে। অজানা গ্রহের অচেনা উন্নত কোনো প্রাণী এই সুর সৃষ্টি করেছে। গভীর বিষাদময় সুর। প্রচণ্ড অস্বস্তির মধ্যে জেগে উঠলাম। কিছু একটা হয়েছে। কি হয়েছে বুঝতে পারছি না। কোনো দুঃস্বপ্ন দেখেছি? মনে করতে পারছি না। হয়তো দেখেছি। দুঃস্বপ্ন প্রায় সময়ই মনে থাকে না, কিন্তু তার প্রভাব মানুষকে দীর্ঘ সময় পর্যন্ত আচ্ছন্ন করে রাখে। ঘড়ির দিকে তাকালাম। ঘড়িতে সময় দেখাচ্ছে 336.7252। এই ঘড়ি আমার কাছে এখনো অর্থহীন। শুধু জানি এই ঘড়ি মহাকাশযানের সময় বলছে। 336.7252 ঘন্টা আগে মহাকাশযান যাত্রা শুরু করেছে। যাত্রা শুরুর সময় ছিল 0 ঘন্টা। এখানে আরও দুটি ঘড়ি আছে। একটিতে দেখানো হচ্ছে পৃথিবীর সময়। সেখানে সময় প্রসারণ বা ডাইলেশনের ব্যাপারগুলি হিসাবের মধ্যে ধরা আছে। আমি সেই হিসাব বুঝি না, অবশ্য বোঝার চেষ্টাও করি না, কারণ ঘড়ির সময় বোঝা বা বোঝার চেষ্টা করা এখানে অর্থহীন। যেই মুহূর্তে হাইপারস্পেস ডাইভ দেয়া হবে সেই মুহূর্তেই সময় অদ্ভুতভাবে জট পাকিয়ে যাবে। সেই জটের অর্থ উদ্ধার করা মানুষের পক্ষে এখনো সম্ভব হয়নি। আমি বিছানা ছেড়ে নামলাম। তৃষ্ণা পেয়েছিল। কয়েক ঢোক পানি খেলাম। অস্বস্তিটা কমল না, বরং বেড়ে যেতে লাগলো। যেন বিরাট কিছু হতে যাচ্ছে, ভয়ঙ্কর কিছু। নিজেকে একটু হালকা হালকাও লাগছে। কৃত্রিম উপায়ে মহাকাশযানে মাধ্যাকর্ষণ শক্তি তৈরি করা হয়। এখানে ওজন শূন্যতা নেই, কিন্তু নিজেকে হালকা লাগছে কেন? আমি সুইচ টিপে তিশকে ডাকলাম। উদ্বিগ্ন গলায় বললাম, কিছু হয়েছে নাকি তিশ? তিশ বলল, কি হবে? আমার কি কারণে যেন খুব অস্বস্তি লাগছে। এরকম সবারই মাঝে মাঝে লাগে। একে বলে গতিজনিত শারীরিক বিপর্যয়। আমাদের গতিবেগ এখন 0.43 সি, অর্থাৎ আলোর গতিবেগের প্রায় 43%। গতিবেগ যখন 0.60 সি হবে বা তার চেয়ে বেশি হবে, তখন শারীরিক বিপর্যয় শুরু হবে। হার্টবিট দ্রুত কমতে থাকবে, ব্লাড প্রেশার কমবে, বিপাক প্রক্রিয়া ব্যাহত হবে এবং গায়ের তাপমাত্রা প্রায় 7 ডিগ্রির মতো কমে যাবে। তবে ভয়ের কিছু নেই, ওষুধপত্রের ভালো ব্যবস্থা আছে। আমি কি তোমার জন্য ডাক্তার রোবটকে খবর দেব? না। আমাদের এই ডাক্তার রোবট মনোবিশ্লেষণের ব্যাপারেও একজন বিশেষজ্ঞ। আমার মনে হয় তোমার উচিত তার সঙ্গে কথা বলা। তুমি বিদায় হও। তিশকে বিদায় দিয়ে অস্বস্তি আরো দ্রুত বাড়তে লাগলো। যতই সময় যাচ্ছে ততই বাড়ছে। এই প্রথমবার মনে হলো আমরা একটা চূড়ান্ত বিপর্যয়ের দিকে এগুচ্ছি। কোনো এক আকর্ষণী শক্তির মধ্যে পড়ে গেছি, যার শক্তি অকল্পনীয়। আমার মনে হলো মহাকাশযানের প্রতিটি পরমাণুর ওপর এই শক্তির অশুভ ছায়া পড়েছে। এই শক্তি যেন নিয়তির মতো অমোঘ। এর হাত এড়াবার কোনো উপায় নেই। অথচ মহাকাশযানের সব কিছুই খুব স্বাভাবিকভাবে চলছে বলে মনে হচ্ছে। আমার মাথার ওপর বিন্দুর মতো একটি আলো জ্বলছে, যার মানে মহাকাশযানে কোনো যান্ত্রিক ত্রুটি নেই। প্রতিটি যন্ত্র ঠিকমতো কাজ করছে। তা তো হতে পারে না। আমি নিজের ঘর ছেড়ে বের হলাম। হল ঘরে মিনিট খানেক কিংবা তার চেয়েও কিছু কম সময় দাঁড়িয়ে ভাবলাম কি করা উচিত। একবার মনে হলো আমার কিছুই করার নেই, যা হবার হোক, আমি বরং আমার বিছানায় গিয়ে শুয়ে পড়ি। এই ভাবনা দীর্ঘস্থায়ী হলো না। আমি রওনা হলাম জন বর্গের ঘরের দিকে। আগে থেকে যোগাযোগ না করে তার ঘরে যাবার নিয়ম নেই, কিন্তু ততটা সময় মনে হচ্ছে আমার হাতে নেই। আমি কি আসতে পারি, জন বর্গ? এক মুহূর্তের জন্য জন বর্গের চোখে বিরক্তির ছায়া পড়ল। তিনি সেই বিরক্তি মুছে ফেলে তারপর বললেন, নিশ্চয়ই। যদিও মহাকাশ নীতিমালায় আপনি তা পারেন না, তবে সব নীতিমালা সবসময় প্রযোজ্য নয়। তা আপনি কেমন আছেন? ভালো। বসুন, মহাকাশের দৃশ্য দেখুন। আমি বেশিরভাগ সময়
ভিউ প্যানেলের সামনে বসে কাটাই। বাইরের ছবি দেখতে দেখতে মাঝে মাঝে আমার মাথা খারাপের মতো হয়ে যায়। আমি একটা বিশেষ ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। বলুন। আমার প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে বিরাট একটা বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছি। খুবই স্বাভাবিক ব্যাপার। মহাকাশযানের গতিবেগ আলোর গতিবেগের 40%-ও বেশি। সেই বেগ ক্রমেই বাড়ছে। এই অবস্থায় শারীরিক কিছু অসুবিধা দেখা দেয়, এবং তখন যা করতে হয় তা হচ্ছে একজন ডাক্তারের কাছে যেতে হয়, মিশন প্রধানের কাছে নয়। আপনি যা ভাবছেন তা নয়। আমার মনে হচ্ছে প্রচণ্ড শক্তিধর কিছু তার দিকে আমাদের টানছে। এর শক্তি অকল্পনীয়, সীমাহীন। আমার মনে হচ্ছে একে এড়াবার মতো ক্ষমতা আমাদের নেই। জন বর্গ হেসে ফেললেন। একজন বয়স্ক লোকের মুখে শিশুদের মতো কথা শুনলে আমরা যেরকম করে হাসি, অবিকল সেরকম প্রশ্রয় মাখানো হাসি। জন বর্গ হাসতে হাসতেই বললেন, মহাকাশযান সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, তাই বলেই এরকম উদ্ভট কথা আমাকে বলতে এসেছেন। আমি কোনো উদ্ভট কথা বলছি না। আপনি খুবই উদ্ভট কথা বলছেন, এবং তা বুঝতে পারছেন না। ইএসপি ক্ষমতা বা ওই জাতীয় হাবিজাবি আমাকে বলতে আসবেন না। মহাকাশযান ইএসপি ক্ষমতার উপর চলে না, চলে বৈজ্ঞানিক সূত্র এবং তথ্যের উপর। আপনার জানা নেই যে এই মহাকাশযানের 1 পার্স দূরত্ব পর্যন্ত যে কোনো জায়গার অতি সূক্ষ্মতম পরিবর্তনের হিসেবও রাখা হয়। ধরা যাক কোনো কারণে আমরা একটা নিউট্রন স্টারের কাছাকাছি চলে এলাম। নিউট্রন স্টারের মাধ্যাকর্ষণ শক্তি হচ্ছে দানবীয় শক্তি, কিন্তু এই শক্তিও আমাদের কিছু করতে পারবে না, কারণ হাইপার স্পেস ডাইভ ক্ষমতা সম্পন্ন প্রতিটি মহাকাশযানের আছে গ্র্যাভিটি ফ্লাস্ক তৈরির ক্ষমতা। এই গ্র্যাভিটি ফ্লাস্কের কারণে আমরা শুধু নিউট্রন স্টার নয়, ব্ল্যাক হোলের খপ্পর থেকেও নির্বিঘ্নে বের হয়ে আসতে পারি। এখন কি আপনার মনের অস্বস্তি দূর হয়েছে? না। এখনও যদি অস্বস্তি দূর না হয় তাহলে আমাদের কিছু করার নেই। আপনি ডাক্তার রোবটের সঙ্গে যোগাযোগ করুন। সে আপনাকে ট্র্যাঙ্কুইলাইজার ধরনের কিছু দেবে, তাই খেয়ে শুয়ে পড়ুন। আমি নিজের ঘরে চলে এলাম। তার ঠিক সঙ্গে সঙ্গে মাথার উপরে নীল বাতি নিভে গেল। সেখানে জ্বলল হলুদ বাতি, যার মানে সতর্ক অবস্থা। লাল বাতি মানে হচ্ছে বিপজ্জনক পরিস্থিতি। আমি নিশ্চিত জানি এই লাল বাতি নিভে গিয়ে 2টি লাল বাতি জ্বলবে, যার মানে চরম বিপজ্জনক পরিস্থিতি। তারপর জ্বলবে 3টি লাল বাতি, যার অর্থ আমরা চরম বিপর্যয়ের সম্মুখীন। ইন্টারকমে কম্পিউটার সিডিসির ধাতব গলা শোনা গেল। সে অত্যন্ত স্পষ্ট করে যে সংবাদ দিল তা হচ্ছে, বিপজ্জনক পরিস্থিতির উদ্ভব হয়েছে। আমরা অজানা একটি শক্তিশালী আকর্ষণী বলয়ের ভেতর পড়ে গিয়েছি। আকর্ষণী শক্তির ধরন, গতি প্রকৃতি সম্পর্কে পূর্ণ তথ্য আমাদের কাছে নেই বলে ঠিক এই মুহূর্তে কিছু করা যাচ্ছে না, তবে অতি দ্রুত তথ্য সংগ্রহ করা হচ্ছে। মিশন প্রধান জন বর্গ একটি জরুরি সভা ডেকেছেন। সভা এক্ষুনি শুরু হবে। সেই সঙ্গে মিশন প্রধান জন বর্গ মহাকাশযানের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আমার বক্তব্য শেষ হলো। আমি সভাকক্ষের দিকে এগুলাম। ঘর ছেড়ে যাবার আগে শেষবারের মতো তাকালাম। আমি জানি এই ঘরে আর ফিরে আসব না। কেমন যেন মায়া লাগছে। অল্প কিছুদিন মাত্র কাটিয়েছি, অথচ তাতেই কেমন মায়া জন্মে গেছে। ঘরে লাল বাতি এখনো জ্বলছে, একটি মাত্র বাতি। দ্বিতীয় এবং তৃতীয় বাতিটি এখনো জ্বলেনি, তবে জ্বলবে। আমি তা রক্তের প্রতি কণিকায় অনুভব করছি। তিশ এসে দাঁড়িয়েছে আমার পাশে। সে বিষণ্ণ গলায় বলল, সভা শুরু হয়ে গেছে, আপনার যাওয়া দরকার। আমি হালকা গলায় বললাম, কি হবে সবাই গিয়ে? তিশ ক্লান্ত গলায় বলল, মনে হচ্ছে কিছু হবে না। ঠিক তখন দ্বিতীয় লাল বাতিটি জ্বলল। এর মানে চরম বিপজ্জনক পরিস্থিতি। জন বর্গ শান্ত মুখে বসে আছেন। তার চোখে মুখে উদ্বেগের চিহ্ন মাত্র নেই, যেন কিছুই হয়নি। তিনি সাধারণ একটা সভায় এসেছেন, রুটিন কাজ। এরকম একটি সভায় আমি আগে একবার উপস্থিত ছিলাম। সেই সভার সঙ্গে আজকের সভার আমি কোনো প্রভেদ দেখছি না। উদ্বেগের কিছু ছাপ আমি ইনোর চোখে মুখে দেখছি। সে দ্রুত চোখের পাতা ফেলছে, কিছুক্ষণ পরপর ঢোক গিলছে। জন বর্গ কথা বলা শুরু করলেন, শান্ত স্বর। আমি মনে মনে এই মানুষটির সাহসের প্রশংসা করলাম।
এই মানুষটির স্নায়ু খুব সম্ভব ইস্পাতের তৈরি। জন বর্গ বললেন, বন্ধুগণ, দুটি লালবাতি জ্বলেছে, কাজেই পরিস্থিতি কি সেই ব্যাপারে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন দেখছি না। তবু কিছু ব্যাখ্যা করছি, কারণ এই মুহূর্তে আমাদের কিছু করার নেই। এই মহাবিপদে আমাদের যারা সাহায্য করতে পারে তারা ক্লান্তিহীন কাজ করে যাচ্ছে। তারা হচ্ছে সেন্ট্রাল কম্পিউটার CDC-10 এবং সাহায্যকারী কম্পিউটার CDC-7। জরুরি পরিস্থিতির কারণে হিসাব নিকাশের কিছু অংশ 30-100 রিজার্ভ কম্পিউটার করে দিচ্ছে। ব্যাপারটা কি হচ্ছে সেটা বলি। আমরা হঠাৎ করে একটা অকল্পনীয় আকর্ষণী শক্তির কেন্দ্রবিন্দুতে পড়ে গিয়েছি। এই আকর্ষণী শক্তির উৎস কোথায় আমরা জানি না। শুরুতে মনে হচ্ছিল আমরা একটি কৃষ্ণ গহ্বরে পড়ে গেছি, কিন্তু এটি কৃষ্ণ গহ্বর নয়। আমাদের চারপাশে কিছুই নেই, অথচ এই মহাশূন্য অতি তীব্র শক্তিতে আমাদের আকর্ষণ করছে। শক্তির পরিমাণ 10^11 G থেকে 10^27 G। সমুদ্র তরঙ্গের মতো এটা বাড়ছে এবং কমছে। মনে হচ্ছে আমরা একটা স্পাইরালের ভেতর ঢুকে পড়েছি এবং সোজাসুজি অগ্রসর হচ্ছি। স্পাইরালের এক একটা বাহুর কাছাকাছি আসা মাত্র আকর্ষণী শক্তি বেড়ে যায়, আবার বাহু অতিক্রম করা মাত্র কিছুটা কমে যায়। ইনো বলল, এর থেকে বেরুবার জন্য আমরা কি করছি তা কি জানতে পারি? অবশ্যই জানতে পারেন। আমি CDC-7-কে সভা শুরু হবার আগেই বলে রেখেছি এই বিষয়ে কথা বলবার জন্য। সিডিসি সঙ্গে সঙ্গে কথা বলা শুরু করল। এর গলার স্বরে কোনো ধাতব ঝংকার নেই। সে কথা বলছে অনেকটা পুরুষালী গলায়। মাঝে মাঝে থামছে, আবার শুরু করছে। থামাটা ইচ্ছাকৃত, আমাদের সমস্ত ব্যাপারটা আত্মস্থ করবার জন্য সময় দিচ্ছে। সম্মানিত অভিযাত্রী, খুবই দুঃসময়ে আপনাদের সঙ্গে কথা বলছি। অল্প সময়ে আমি বক্তব্য শেষ করতে যাচ্ছি। সেই কারণে কোনো কিছুই পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব হবে না। আমরা বেকায়দায় পড়ে গেছি, কারণ ব্যাপারটা আচমকা ঘটেছে। প্রচণ্ড শক্তিশালী নিউট্রন স্টার কিংবা ব্ল্যাক হোল মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। মহাকাশযানের অতি উন্নত সেন্সর অনেক দূর থেকে তাদের অস্তিত্ব টের পায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এখানে তা সম্ভব হয়নি, কারণ আচমকা আমরা একটি স্পাইরালের ভেতর পড়ে গেছি এবং আমরা এগিয়ে যাচ্ছি কেন্দ্রবিন্দুর দিকে। এইসব ক্ষেত্রে মহাকাশযানের দিক পরিবর্তন করা হয় এবং শক্তিশালী গ্র্যাভিটন ফ্লাস্ক ব্যবহার করা হয়। দিক পরিবর্তন আমরা ঠিকই করতে পারছি, তবে গ্র্যাভিটন ফ্লাস্ক ব্যবহার করতে পারছি না, কারণ অল্টারনেটিং চৌম্বক ক্ষেত্রে গ্র্যাভিটন ফ্লাস্ক কাজ করে না। আমরা মহাকাশযানের গতিবেগও কমাতে পারছি না, কারণ এই মুহূর্তে মহাকাশযানের গতিবেগ 0.626 C, আলোর গতিবেগের 62% বেশি। এই গতিবেগ কমিয়ে শূন্যতে নিয়ে আসতে আমাদের সময় লাগবে 112.7 ঘন্টা। এত সময় আমাদের হাতে নেই। ফ্লাইট ইঞ্জিনিয়ার ম্যানফ ঠান্ডা গলায় বললেন, একটি হাইপার স্পেস ডাইভ দিলে কেমন হয়, ওই ব্যাপারে কি চিন্তাভাবনা করা হয়েছে? হ্যাঁ, হয়েছে এবং এখনও হচ্ছে। হাইপার স্পেস ডাইভ দিতে হলে গতিবেগ 0.82 C প্রয়োজন। সেই গতিবেগ এই মুহূর্তে আমাদের নেই। থাকলেও আমরা হাইপার স্পেস ডাইভ দিতে পারতাম না, কারণ আমাদের গ্র্যাভিটন ফ্লাস্ক কাজ করছে না। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি যে 1.2 G আকর্ষণী শক্তির মধ্যেও হাইপার স্পেস ডাইভ দেওয়া যায় না। হাইপার স্পেস ডাইভ দেওয়ার মুহূর্তে মহাকাশযানকে পুরোপুরি নিরপেক্ষ বলয়ে থাকতে হয়। ম্যানফ বললেন, আমি তা জানি। পরিস্থিতি আমাকে অন্যভাবে চিন্তা করতে বাধ্য করছে। আমি জানতে চাচ্ছি আমাদের পরিকল্পনা কি? কোনো পরিকল্পনা নেই। কি অদ্ভুত কথা! পরিকল্পনা নেই মানে কি? আমরা কিছুই করব না? আমাদের এখন একমাত্র কাজ হচ্ছে যেসব তথ্য জোগাড় হয়েছে সেসব পৃথিবীতে পাঠানো, যাতে পৃথিবীর মানুষ এখানে কি ঘটল তা বুঝতে পারে। এর ফলে তারা ভবিষ্যতের মহাকাশযানগুলিকে এই পরিস্থিতি সামলাবার মতো করে তৈরি করবে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পৃথিবীতে তথ্য পাঠানোর ব্যাপারটি আমরা চমৎকারভাবে সম্পন্ন করছি। শেষ মুহূর্ত পর্যন্ত তা করা হবে। ইনো বলল, আমাদের ভবিষ্যৎ কি?
ভবিষ্যতের কথা আমরা বলি না, আমরা বলি বর্তমান। আমাদের বর্তমানটাই বা কি? ভালো নয়। ভালো নয় মানে কি? ভালো নয় মানে খারাপ, খুবই খারাপ। উদ্ধার পাওয়ার সম্ভাবনা কত? আমাদের কাছে যে তথ্য আছে তার থেকে মনে হয় সম্ভাবনা 0.037। সম্ভাবনা নেই বলাই ভালো। আমি তাকালাম জন বর্গের দিকে। জন বর্গ তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকেই দেখছেন। চোখে চোখ পড়া মাত্র তিনি অল্প হাসলেন। তারপর বললেন, একটা কাজ করলে কেমন হয়? আপনারা নিশ্চয়ই জানেন অত্যন্ত দামি একটা শ্যাম্পেনের বোতল মহাকাশযানে আছে। বোতলটি নেওয়া হয়েছিল অন্য গ্যালাক্সিতে পদার্পণের উৎসব উদযাপনের অংশ হিসেবে। এখন দেখতে পাচ্ছি সেই সম্ভাবনা 0.037। কাজেই আমি প্রস্তাব করছি বোতলটি এখনই খোলা হোক। কারো আপত্তি থাকলে হাত তুলে জানাতে পারেন। কেউ হাত তুলল না। তেমন কোনো বাড়তি উৎসাহ কারো মধ্যে লক্ষ্য করলাম না। সবাই গ্লাস হাতে নিল মোটামুটি যন্ত্রের মতো, যেন নিয়ম রক্ষা করছে, মিশন প্রধানের হুকুম পালন করছে। জন বর্গ গ্লাস হাতে উঠে দাঁড়ালেন এবং মোটামুটি নাটকীয় ভঙ্গিতে বললেন, আপনারা বোধহয় জানেন না একজন অসাধারণ ইএসপি ক্ষমতা সম্পন্ন মানুষ আমাদের মধ্যে আছেন, যিনি এই মহাবিপদের কথা প্রায় 66 মিনিট আগে টের পেয়েছিলেন। আমি তখন তার কথায় তেমন গুরুত্ব দিইনি, এখন দিচ্ছি। এখন আমি তার কাছ থেকে জানতে চাচ্ছি আমাদের ভবিষ্যৎ কি, তার ইএসপি ক্ষমতা কি বলছে। আমি উত্তর দেবার আগেই 3 নম্বর লালবাতি জ্বলে উঠল। চরম বিপর্যয়ের শেষ সংকেত। তার পরপরই মহাকাশযানের কৃত্রিম মাধ্যাকর্ষণ নষ্ট হয়ে গেল। সঙ্গে সঙ্গে প্রথম স্তরে ভয়াবহ বিস্ফোরণ হলো। এর মধ্যেই আমি মিশন প্রধান জন বর্গের গলা শুনলাম, আসুন আমরা এই বিপর্যয়ের নামে মদ্যপান করি। তার কথা শেষ হলো না। তৃতীয় স্তরে আরেকটি বিস্ফোরণ হলো। আগুনের নীল শিখা মুহূর্তের মধ্যে আমাদের গ্রাস করল। এর পরের কথা আমার আর কিছু মনে নেই, মনে থাকার কথাও নয়। অন্ধকার, গাঢ় অন্ধকার, আলো ও শব্দহীন অনন্ত সময়ের জগৎ। আমার কোনো রকম বোধ নেই, বেঁচে আছি কিনা তাও বুঝতে পারছি না। এটা কি মৃত্যুর পরের কোনো জগৎ, অন্য কোনো জীবন? আমার মধ্যে সর্বশেষ স্মৃতি যা আছে তা হচ্ছে একটি বিভীষিকার স্মৃতি। চারদিকে লেলিহান শিখা। গ্যালাক্সি 2 নামের অসাধারণ মহাকাশযানটি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সব স্মৃতি তো এইখানেই শেষ হয়ে যাবার কথা, কিন্তু তারপরেও মনে হচ্ছে চেতনা বলে একটা কিছু এখনো আমার মধ্যে আছে। সব শেষ হয়নি, কিংবা শেষের পরেও কিছু আছে। আমি চিৎকার করতে চাই, কোনো শব্দ হয় না। হাত পা নাড়তে গিয়ে মনে হয় আমার হাত পা বলে কিছু নেই। চারদিকে সীমাহীন শূন্যতা। আমার চেতনা শুধু আছে, আর কিছুই অবশিষ্ট নেই। তা কি করে হয়? অন্ধ ভয় আমাকে আচ্ছন্ন করে ফেলে। আমি প্রাণপণ শক্তিতে চিৎকার করতে যাই। তখন মনে হয় কেউ একজন যেন আমাকে ভরসা দেয়। আমি তার কণ্ঠ শুনতে পাই না, উপস্থিতি বুঝতে পারি না, কিন্তু তবুও মনে হয় কেউ একজন পরম মমতায় আমাকে লক্ষ্য করছে, বলছে, ধৈর্য ধরো, সহ্য করো, আমি আছি, আমি পাশেই আছি। কে? তুমি কে? ধৈর্য ধরো, সহ্য করে যাও। আমি কি জীবিত না মৃত? সহ্য করো। কি সহ্য করবো? আমার তো কোনো শারীরিক কষ্ট হচ্ছে না। শরীর বলে কি আমার কিছু নেই? ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়তে বলছো কেন? আমি কি জেগে আছি? ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। দীর্ঘ ঘুম, নিরবিচ্ছিন্ন ঘুম। তুমি কে? আমি কোনো জবাব পাই না। তখন মনে হয় সমস্তটাই কি কল্পনা? তাই বা হবে কি করে? আমি কল্পনা করছি কিভাবে? একজন মৃত মানুষ কি কল্পনা করতে পারে? কিভাবে করে? কল্পনা ছাড়া সে কি অন্য কিছু করতে পারে না? আমার বাকি জীবন কি কল্পনা করে করেই কাটবে?
অযুত নিযুত লক্ষ কোটি বছর ধরে আমার কাজ হবে শুধু কল্পনা করা অনন্ত মহাশূন্যে ঘুরে বেড়ানো? আমি কি তাই করছি? ঘুরে বেড়াচ্ছি মহাশূন্যে, কোনো কূল কিনারা পাই না। এক সময় যে চেতনা অবশিষ্ট আছে তাও লোপ পায়। গভীর ঘুমে তলিয়ে পড়ি। আমার মনে হয় অনন্তকাল কেটে যায় ঘুমের মধ্যে। আবার ঘুম ভাঙে। আমি ভয়ে ভয়ে বলি, কে? কোনো শব্দ হয় না। চারদিকে দেখি, ঘন অন্ধকার। ক্ষীণ স্বরে বলি, আমি কোথায়? আবার আগের মতো কেউ আমাকে ভরসা দেয়। তার কথা শুনতে পাই না, তাকে দেখতে পাই না, কিন্তু অনুভব করি সে বলছে, ভয় নেই, কোনো ভয় নেই। কে তুমি? কে? ধৈর্য ধরো, সহ্য করে যাও, আমরা তোমার পাশেই আছি। তোমরা কারা? সময় হলেই জানবে। কখন সময় হবে? হবে, শিগগিরই হবে। ঘুম এবং জাগরণের আরও কয়েকটি চক্র পার হতে হবে। আমার সঙ্গীরা কোথায়? এর কোনো জবাব পাওয়া যায় না। আমার চেতনা আবার আচ্ছন্ন হয়ে যায়। কি ভয়ঙ্কর জটিলতা! আমি কাতর কণ্ঠে বলি, অন্ধকার সহ্য করতে পারছি না, আলো চাই, সামান্য কিছু আলো। ধৈর্য ধরো, সহ্য করে যাও, অপেক্ষা করো। আমি অপেক্ষা করি। অপেক্ষা করতে করতেই হয়তোবা নিযুত লক্ষ কোটি বছর পার হয়ে যায়। কিংবা কে জানে, এই জগতে হয়তো সময় বলে কিছু নেই। হয়তো আমার মৃত্যু হয়েছে, মৃত্যুর পর নতুন একটি অবস্থায় আমি আছি। এই অবস্থায় শরীর নেই, পঞ্চ ইন্দ্রিয়ের কিছু নেই, আছে শুধু চেতনা। এই চেতনা নিয়ে আমি ভেসে আছি অনন্ত মহাশূন্যে। আমার চারপাশে বিপুল অন্ধকার, নৈঃশব্দের ভয়াবহ মহাশূন্য।